প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা, আপনাদের যাদের ভার্মিকম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে জায়গার সংকট রয়েছে তারা ইচ্ছা করলেই ৩.৫ ফিট দৈর্ঘ্য ৩.৫ ফিট প্রস্থ এই মাপের একটি জায়গাতে ২৪টি ক্যারেট রাখতে পারবেন এবং ২৪টি ক্যারেটে প্রায় ৪০০ কেজির ওপরে ভার্মিকম্পোস্ট উৎপাদন করতে পারেন। এটা একটা ম্যাজিক পদ্ধতির মতো। যাদের সীমিত পরিমাণ জায়গা রয়েছে, যারা জায়গার সংকটের কারণে করতে পারেন না বা অল্প পরিমাণ জায়গাতে খুব অল্প পরিমাণ ভার্মিকম্পোস্ট উৎপাদন করেন, তাদের ক্ষেত্রে আসলে এই ক্যারেট পদ্ধতিটা অত্যন্ত উপযোগী। আমরা আজকের ভিডিওতে 2টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আমি আপনাদেরকে একটি ক্যারেটে কিভাবে গোবর সিলেকশন করতে হয়, কিভাবে ভরাট করতে হয়, কিভাবে সেটাকে রাখতে হয়, পুরো বিস্তারিত বিষয়গুলো বর্ণনা করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কম্পোস্টটা তৈরি হওয়ার পরে আপনি এটাকে কিভাবে কালেকশন করবেন এবং প্রসেসিং করবেন। প্রিয় কৃষক এবং উদ্যোক্তা ভাইরা, আপনারা একটি ক্যারেট দেখতে পাচ্ছেন। সাধারণত বাজারে ফলের ক্যারেট খুব সহজেই কিন্তু প্রতিটি জায়গাতে আপনি এটা পেতে পারেন, এরকম প্লাস্টিকের ফলের ক্যারেট। এরকম ক্যারেটে আপনি ইচ্ছা করলেই কিন্তু ভার্মিকম্পোস্ট উৎপাদন করতে পারেন। ইদানিংকালে ভার্মিকম্পোস্টের পাশাপাশি ক্যারেটে কিন্তু অনেকেই শাকসবজি উৎপাদন করছেন তাদের সীমিত পরিসরের ছাদে। তো আমরা আজকে এই ক্যারেটটাকে ব্যবহার করে কিভাবে ভার্মিকম্পোস্ট উৎপাদন করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাদের বিস্তারিত উপস্থাপন করব। এইরকম একটি ক্যারেট সাধারণত নতুন যদি আপনারা নেন, এ গ্রেডের একটি ক্যারেট 500 থেকে 550 টাকা নিতে পারবেন। এটা সাধারণত RFL বা বিভিন্ন প্লাস্টিক কোম্পানিগুলো বাজারজাত করে থাকে এবং এদের মধ্যে যে বি গ্রেডের ক্যারেটগুলো রয়েছে সেগুলোর আসলে বাজারের মূল্য বেশ কম, 250 থেকে 300 টাকার মধ্যে নিতে পারবেন। তবে আপনাদের জন্য সবচাইতে সহজ জায়গা যেটা, সেটা হলো ফলের দোকান থেকে যদি আপনারা ক্যারেট কালেক্ট করেন, অথবা বিভিন্ন সবজি যারা বিভিন্ন জায়গাতে গাড়িতে পাঠায় তারা কিন্তু ক্যারেট ব্যবহার করে এবং এই সকল পুরাতন ক্যারেট যদি আপনারা ক্রয় করেন তাহলে দেখবেন যে এ গ্রেডের ক্যারেটও আপনারা অল্প মূল্যেই কিনতে পারবেন। সাধারণত 160 টাকা থেকে 200 টাকার মধ্যে এ গ্রেডের ক্যারেট কিনতে পারবেন এবং বি গ্রেডের ক্যারেট 120 টাকার মধ্যে কিনতে পারবেন। এবং একটা ক্যারেট, আমরা যদি এরকম একটা ক্যারেট ধরি, একটা ক্যারেটের দৈর্ঘ্য সাধারণত 21 ইঞ্চি, প্রস্থ সাধারণত 14 ইঞ্চি এবং উচ্চতা 1 ফিট। এবং এটাকে যদি আমি পাশাপাশি করে সাজাই, যে এইরকম প্রস্থভাবে দুইটাকে যদি সাজাই, তাহলে দেখা যাবে যে এখানে 42 ইঞ্চি বা 3.5 ফিট এবং পাশাপাশি এটাকে যদি বর্গাকারের সাথে যদি আরও 4টি, মোট 6টি ক্যারেট দিয়ে কিন্তু একটা বর্গাকার পদ্ধতি হবে এবং এই 6টি ক্যারেটের উপরে আমরা ইচ্ছা করলেই আরও 5টা লেয়ার পর্যন্ত সাজাতে পারি এবং 5, 6, 30টা। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় 5 ফিট পর্যন্ত উচ্চতা হয়। 5 ফিট পর্যন্ত আপনাদের পরিচর্যা করা সহজ। আর এই 3.5 ফিট দৈর্ঘ্য এবং 3.5 ফিট প্রস্থের জায়গাতে যদি 30টি ক্যারেটে সার উৎপাদন করা যায়, তাহলে অনায়াসে সেখানে 510 থেকে 530 কেজি পর্যন্ত ভার্মিকম্পোস্ট উৎপাদন করা সম্ভব। তো আমরা আজকে দেখাবো যে আসলে একটা ক্যারেটে ভরাট করতে গেলে আমাদের কি কি বিষয়গুলোকে নজর রাখতে হবে। সাধারণত বিভিন্নজন যারা ক্যারেটে উৎপাদন ইতিমধ্যে শুরু করেছেন বা বিভিন্নজন আশা করছেন যে ক্যারেটে শুরু করবেন, তাদের জন্য আমরা আজকে বিস্তারিত পদ্ধতিতে আলোচনা করব। আপনারা দেখেন এরকম একটা ক্যারেটে সাধারণত সব পাশে কিন্তু একটা ছিদ্র রয়েছে। আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন এসব ছিদ্র পথে আসলে কেঁচো বেরোবে কিনা, এবং নিচের দিকেও দেখেন আপনারা আসলে খুব বড় না, ছোট আকারের কিছু ছিদ্র আছে এবং এটা যদি বড়ও থাকে সেক্ষেত্রেও কিন্তু আসলে যদি গোবর বেরোনোর সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু কেঁচো বেরোবে না। যে কারণে আপনার ইচ্ছা করলেই এখানে কোনো কিছু না দিয়ে কেঁচো সার উৎপাদন করা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পুরো পদ্ধতিটা যদি আমি এক নজরে বলি, তাহলে আপনারা এই ক্যারেটটাকে ব্যবহার করবেন এবং এই ক্যারেটটাতে প্রথমে আপনারা যে গোবরটা ব্যবহার করবেন সেই গোবর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সেগুলো হলো যে সাধারণত 10 থেকে 15 দিন পুরাতন বা 30 দিন পর্যন্ত পুরাতন যে গোবরটা রয়েছে সেই গোবরটাকে আপনারা প্রথমে কালেকশন করবেন। কারণ সাধারণত গ্যাস অতিরিক্ত থাকলে সেটা পচনক্রিয়া হতে সময় লাগে এবং অতিরিক্ত গ্যাস থাকার কারণে কেঁচোরও ক্ষতি হতে পারে। যে কারণে আপনারা 7 থেকে 10 দিন, 15 দিন বা 1 মাস পরিমাণ গোবরের বয়স হয়েছে এবং গ্যাস মুক্ত হয়েছে এরকম গোবরগুলোকে প্রথমে নিয়ে ঝুরঝুরে করে নেবেন। ঝুরঝুরে বলতে এটা যদি দলা আকারে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দলাগুলো ভেঙে নেবেন, ছোট ছোট করে লোক দিয়ে বা আঁচড়া দিয়ে কোনো কিছু দিয়ে ভেঙে ভেঙে ছোট করে নেবেন এবং রেখে যদি এরকম 2-3 দিন রেখে দেন তাহলে দেখবেন যে পরিপূর্ণভাবে সেখান থেকে গ্যাস মুক্ত হয়ে গেছে। এবং এই গ্যাস মুক্ত যে গোবরটা, সেই গ্যাসমুক্ত গোবরটাকে আপনারা এরকম ক্যারেটে সাধারণত ভরাই নেবেন। এক্ষেত্রে কিন্তু ওপরে বা নিচে বা সাইডে কোনো দিকেই
কোনো যে প্রতিবন্ধকতা দরকার সেটা কিন্তু প্রয়োজন পড়বে না। আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে আসলে এদিক দিয়ে কেঁচো বেরোবে কিনা, এদিক দিয়ে গোবর বেরোবে কিনা, এদিক দিয়ে কম্পোস্ট বেরোবে কিনা। আসলে এটার বাড়ানোর কোনো সম্ভাবনা এখান থেকে নেই। আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এই গোবরগুলো এখানে ছড়াই দিতে পারে। দিলে আপনারা দেখতে পারবেন যে এরকম ক্যারেটের একটা উঁচু অংশ রয়েছে এবং তার একটা নিচু অংশ রয়েছে। আপনারা সাধারণত এই নিচু অংশ পর্যন্ত গোবরটাকে ভরাই দিবেন। তবে মনে রাখবেন যে এই গোবরটা যেন অবশ্যই 7 থেকে 30 দিনের মধ্যে পুরাতন হয়। কারণ হলো যে যে কোনো জৈব পদার্থর পচনক্রিয়া হতে সাধারণত 60 দিন সময় লাগে। তো আপনারা যদি সাধারণত কাঁচা গোবর সরাসরি ক্যারেটে ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু ভার্মি কম্পোস্ট উৎপাদন করা সম্ভব। তবে এই তৈরিকৃত যে জৈব সারটা থাকবে এখানেও কিন্তু অতিরিক্ত গ্যাস তৈরি হতে পারে তৈরি হওয়ার পরেও। কারণ আমরা অনেক সময় দেখেছি কেঁচো খাবার পরেও কম্পোস্টটাকে যখন স্তূপ করে রাখা হয় সেখানেও কিন্তু অতিরিক্ত তাপ তৈরি হয়। আর এই তাপ তৈরিটা আসলে প্রকৃত ইন্ডিকেটর যেটা বহন করে সেটা হলো যে এখানে সাধারণত পচন ক্রিয়াটা সম্পূর্ণ হয়নি, যদিও কেঁচো পরিপূর্ণভাবে খেয়েছে। তো যাই হোক, এখানে যে আপনি গোবরটা ব্যবহার করতেন ঝুরঝুরি, এর সাথে কিন্তু আরও কিছু উপাদান আপনি ব্যবহার করতে পারেন। তার মধ্যে একটা হলো কলা গাছের পচা অংশ। সাধারণত একবারে সতেজ কলা গাছ কখনোই ব্যবহার করা যাবে না। কলা গাছের কাণ্ডগুলোকে যদি টুকরো টুকরো করে কেটে বস্তাতে কয়েকদিন রেখে দেন তাহলে দেখবেন যে এটা সাধারণত ডিকম্পোস্ট হয়ে যাবে বা 50 থেকে 70% ডিকম্পোস্ট হয়ে গেছে। সেই অবস্থায় যদি আমরা ওই কলা গাছটাকে এই ক্যারেটের নিচে ছড়াই দিতে পারি তাহলে কিন্তু কেঁচোর জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। এবং এর ভিতরে যখন গোবর দেবো সেখানেও কিন্তু আমরা এই সকল কলা গাছের টুকরাগুলোকে মিক্স করে দিতে পারি এবং এর উপরেও কিন্তু কলা গাছের একটা লেয়ার দিয়ে ঢেকে দিতে পারি। আমরা আরও বসতবাড়ির যে সকল সবজির উচ্ছিষ্ট অংশগুলো থাকে সেই সবজি উচ্ছিষ্ট অংশগুলো কিন্তু গোবরের সাথে উত্তমভাবে মিশাই দিতে পারি। আমরা ফলমূলের যে পাকা ফলমূলের যে অংশ যেগুলো সাধারণত পরিত্যক্তভাবে ফেলে দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা এখানে এই গোবরের সাথে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু কেঁচো আরও অধিক পরিমাণ খাদ্যটা গ্রহণ করবে। এছাড়া আমরা কিন্তু এখানে আরও যে সকল জৈব পদার্থ সাধারণত টক্সিক নয়, যেগুলো অতিরিক্ত অ্যাসিডিটি তৈরি করে, সে সকল জৈব পদার্থ কিন্তু খুব সহজেই এ সকল গোবরের সাথে ব্যবহার করতে পারি। আমরা কচুরি পানাও ব্যবহার করতে পারি। সব কিছু করে আমরা যদি এই লেভেল পর্যন্ত গোবরটাকে দিয়ে তার উপরে আমরা সাধারণত কেঁচো ছেড়ে থাকি। তো এ পর্যন্ত যদি আমরা প্রাথমিক ধরি তো এই জায়গাতে আপনার যেটা সমস্যা হইতে পারে সেটা হলো যে গোবর যদি অতিরিক্ত নরম হয় সেক্ষেত্রে কিন্তু এই ছিদ্রগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। মনে রাখতে হবে যে গোবরটা যদি আমরা 7 দিন 15 দিন বা 30 দিন পর্যন্ত রেখে দিই তাহলে এর ভিতর থেকে কিন্তু অতিরিক্ত পানিগুলো বের হয়ে যাবে। এটাকে সাধারণত উন্মুক্ত অবস্থায় রাখতে হবে যাতে অতিরিক্ত রস থাকলেও সেটা ধীরে ধীরে বের হয়ে যেতে পারে। এরপরে যে গোবরটা থাকবে সেটাকে ঝুরঝুরে করে নিয়ে ক্যারেটগুলোকে ভরতে হবে। ভরার পরে এর উপরে সাধারণত কেঁচো ছেড়ে দিতে হবে। সাধারণত কেঁচো ছাড়ার ক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন যে কতগুলো কেঁচো ছাড়বো, কীভাবে ছাড়বো। এটা কিন্তু খুব একটা সহজ পদ্ধতি। সামগ্রিকভাবে এইরকম ক্যারেটে গোবর পরিপূর্ণ করার পরে ওপরে কিন্তু আমরা খুব সহজেই কেঁচোটা ছেড়ে দিতে পারি। একটা ক্যারেটে 100 গ্রাম থেকে সর্বোচ্চ পরিমাণ 250 গ্রাম। মনে রাখবেন একটা ক্যারেটে 100 গ্রাম থেকে সর্বোচ্চ 250 গ্রাম পর্যন্ত যদি কেঁচোটাকে আমরা ওপরে ছড়াই দিই কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো কেঁচোগুলো সাধারণত নিচের দিকে নেমে গেছে। যদি কেঁচো নিচের দিকে না নামে তাহলেও কিছু কিছু ইন্ডিকেটর বহন করে। সাধারণত গোবরে যদি অতিরিক্ত গ্যাস থাকে তাহলে কিন্তু কেঁচো নিচের দিকে যেতে চাইবে না। দ্বিতীয়ত হলো যদি আপনার যে গোবরটা দিয়েছেন সেটা যদি অতিরিক্ত শুকনা হয়, রসের পরিমাণ খুবই কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা কেঁচোটা নিচের দিকে যেতে চাইবে না। তৃতীয়ত যেটা হইতে পারে যে এর ভিতরে আপনি এমন কিছু উপাদান ব্যবহার করেছেন সেখান থেকে একটা অতিরিক্ত বা ঝাঁঝালো গ্যাস বা এই জাতীয় কোনো কিছু গন্ধ বেরোচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কেঁচো সাধারণত ভিতর দিকে যেতে চাইবে না। তবে সাধারণত কাঁচামাল বা গোবর যেটাকে সিলেকশন করেছেন সেক্ষেত্রে যদি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয় এবং ভালো পণ্যটাকে বাছাই করা হয়, ভালো গোবরটাকে বাছাই করা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে এখানে আর কোনো সমস্যা থাকার কথা নয়। কেঁচো ছাড়ার পরে আপনাকে যেটা করতে হবে এর উপরে পানির একটা ঝাপটা দিতে হবে। ঝাঁঝরা দিয়ে দিলেও সবচেয়ে বেশি ভালো হয়, যেটাকে মোটামুটি পরিপূর্ণভাবে পানি দিয়ে দিতে হবে যাতে এই কেঁচোগুলো সম্পূর্ণরূপে ভিজে যায় এবং কেঁচোর নিচে যে গোবরগুলো থাকবে সেগুলোও কিন্তু ভিজে যাবে এবং এই জায়গাগুলোতে কিন্তু কেঁচোরা সাধারণত প্রবেশ করবে। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এত পানি দিলে এটার কোনো ক্ষতি হবে কিনা। আসলে কোনো সম্ভাবনা নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ক্যারটের চারপাশে কিন্তু ছিদ্র রয়েছে। এই ছিদ্র পথে কিন্তু অতিরিক্ত পানি যদি হয়েও যায় সেটা কিন্তু বের হয়ে যাবে এবং যেহেতু একটা ক্যারেটের পর আর একটা ক্যারেট এভাবে সাজানো থাকে এভাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই উপর থেকে যদি পানির পরিমাণ বেশিও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে নিচের দিকে নেমে যাবে। এক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা নাই, যে কারণে আমরা সাধারণত এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব। পানি ব্যবহার করার পরে একটার পরে একটা এভাবে 5টা করে ক্যারেট এক জায়গাতে সাজিয়ে রাখবো। এটার হাইট হবে সাধারণত 5 ফিট পর্যন্ত।
এবং একটা জায়গাতে যদি আমরা বলেছি যে দৈর্ঘ্য দিকে যদি 2টা এবং প্রস্থর দিকে 3টা, মোটে 6টা করে যদি একটা লেয়ারে সাজায় রাখি, তাহলে 3.5 ফিট গুণন 3.5 ফিট জায়গাতে এবং উচ্চতা 5 ফিট জায়গার মধ্যে আমাদের সাধারণত 30টা ক্যারেট ধরবে। এই 30টা ক্যারেটকে যদি আমরা এভাবে রেখে দিই, তাহলে কিন্তু সেখান থেকে সাধারণত কেঁচোর অবস্থানের বা কেঁচোর পরিমাণের উপর নির্ভর করে কেঁচো সারটা তৈরি হবে। আমরা সাধারণত দেখেছি 20 থেকে 25 দিন বা সর্বোচ্চ 30 দিনের মধ্যে এই ক্যারেটের সারগুলো পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়। এখন ক্যারেটের সার যে তৈরি হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে সহজেই বলি যে ক্যারেটের ওপরে সারগুলো সাধারণত ঝুরঝুরে হয়ে যাবে। আপনার ভার্মিকম্পোস্ট দেখেছেন হাতে নিলে একবারে ঝুরঝুরে হয়ে যায়, এরকম ঝুরঝুরে যখন হয়ে যাবে তখন বুঝবেন যে আসলে ভার্মিকম্পোস্টটা কমপ্লিট হয়েছে। এবং আপনি এখানে যত পরিমাণ পানি ব্যবহার করেন না কেন, কম্পোস্টটা পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু আসলে এখানে অতিরিক্ত পানিগুলো থাকবে না। ক্যারেটের এটা একটা অন্যতম সুবিধা, সেটা হলো যে এখানে অতিরিক্ত পানিটা থাকবে না। এটা সাধারণত চারিদিকে যেহেতু ছিদ্র আছে, ওপর দিকে ফাঁকা আছে, নিচের দিকে ছিদ্র আছে, অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়। এবং আমরা যারা সাধারণত এইসব ভার্মিকম্পোস্ট উৎপাদন করে সরাসরি নেট করতে চাই, এক্ষেত্রে আমরা সরাসরি নেটেও নিতে পারি বা এখান থেকে আরেকটা ক্যারেটের পর ঢেলেও কিন্তু আমরা এই কেঁচোগুলোকে আলাদা করে নিতে পারি। আপনারা কেঁচো আলাদাকরণের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা সহজেই দেখতে পারেন এবং খুব সহজেই কিন্তু আসলে সকল কেঁচোগুলোকে আলাদা করা সম্ভব। এখন এখানে যে সারটা তৈরি হবে হওয়ার পরে আমরা সাধারণত 20 দিন 25 দিন বা সর্বোচ্চ 30 দিনের মধ্যে সারটা কমপ্লিট হয়ে যাওয়ার পূর্বেই কিন্তু আমাদেরকে প্রস্তুতি হিসেবে অন্য ক্যারেটগুলোকে রেডি রাখতে হবে। কারণ আমি যদি সময়টাকে নষ্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার উৎপাদন সাধারণত যে সার্কেলটা থাকবে এক বছরে সাধারণত 12টা বা 14টা সার্কেল হওয়ার কথা, সেক্ষেত্রে উৎপাদন কিন্তু কম হবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আসলে এক বছর যদি আমি 14টা সার্কেল বা 15টা সার্কেল তুলতে চাই, সেক্ষেত্রে আমাকে সাধারণত এই সকল ক্যারেটে সার তৈরি হওয়ার পূর্বেই সাধারণত 5 থেকে 7 দিন বা 15 দিন বা 30 দিন পূর্বেও যদি আমি গোবরগুলোকে সরাসরি এখানে ঝুরঝুরে করে ভরাট করে রাখি, তাহলে কিন্তু আমাকে অন্য ক্যারেট যখন কমপ্লিট হয়ে যায় সেখান থেকে সরাসরি কেঁচোগুলোকে নিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারি। সাধারণত একটা বিষয় দেখা যাবে যে এখানে যখন কম্পোস্টটা তৈরি হবে এর কিছু অংশ কিন্তু আসলে নেমে যাবে, কিছুটা অংশ নেমে যাবে। নেমে গেলে সাধারণত উপরের অংশ একটা ফাঁকা অংশ থাকবে। আমরা আমাদের যে ক্যারেটে সারটা রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পরে উপরের অংশে কিন্তু সাধারণত কিছু থাকে না। এই অংশটাকে যদি আমরা আধা অধি তুলে নিই এবং বাকি যে অর্ধেক অংশে কম্পোস্টের ভিতরে কেঁচোটা থাকবে, ওইটাকে যদি পরিপূর্ণভাবে আরেকটা ক্যারেটের উপর আমরা এভাবে ঢেলে দিই, এভাবে ঢেলে দিয়ে যদি সমান করে কিছুক্ষণ রেখে দিই, তাহলে দেখা যাবে যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কেঁচো কিন্তু নিচের কাঁচা গোবরের দিকে চলে গেছে। এবং তারপরে কিন্তু আমরা খুব সহজেই উপর থেকে প্রস্তুতকৃত কম্পোস্টটাকে তুলতে পারবো। প্রস্তুতকৃত কম্পোস্টটাকে তুলে আমরা নেট করে সেটা বাজারে বিক্রি করতে পারবো বা নিজের চাহিদা মতো, নিজের প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করতে পারবো। আপনারা মনে রাখবেন যে আসলে প্রতিটি ভার্মি কম্পোস্ট তৈরি করার সময় কিন্তু আসলে অন্ধকার পরিবেশটা প্রয়োজন হয়। সাধারণত রিং পদ্ধতি বা চেম্বার পদ্ধতিতে আমরা সাধারণত ঢেকে দিতে বলি। আর যদি ক্যারেটই হয়, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেট রয়েছে, সাধারণত প্রতিটা সাইডে খুব অল্প পরিমাণে আলো ঢুকলেও এটাও কিন্তু আসলে উপর থেকে অন্ধকার রয়েছে। তবে এটাকে যদি আমরা পরিপূর্ণ অন্ধকার করতে চাই, তাহলে এই ক্যারেটের ওপরে সম্পূর্ণ অংশ যদি একটা হালকা পলিথিন দিয়ে বা ত্রিপল দিয়ে বা কাগজ দিয়ে যদি আমরা ঢেকে রাখি, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে জায়গাটা অন্ধকার থাকবে এবং কেঁচোটা খুব সহজেই খাবে। এবং এখানে ঢেকে রাখার কিন্তু আরেকটা আলাদা বেনিফিট রয়েছে। সাধারণত আমরা দেখেছি যে এরকম ক্যারেটের সাইডে কিন্তু ছিদ্র রয়েছে অসংখ্য, এই পথ দিয়ে আমরা জানি যে জলীয় বাষ্পগুলো বেরিয়ে যায় এবং কম্পোস্টটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে শুকায় যেতে পারে। যদি আমরা ঢাকায় রাখি তাহলে কিন্তু এখানে শুকানোর সম্ভাবনাটা কম থাকবে এবং পর্যাপ্ত রস সংরক্ষিত থাকবে। রস সংরক্ষিত থাকার কারণে এখানে কিন্তু খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট তৈরি হবে এবং কম্পোস্টগুলোকে ঢেকে রাখলে কিন্তু এখানে কেঁচোর গ্রোথটা ভালো হয়, প্লাস হলো এখানে যে পরিমাণ ময়েশ্চার দরকার সেই ময়েশ্চারটা থাকে এবং এখান থেকে যে সারটা আসে সেই সারের কালারও কিন্তু অনেক উন্নত মানের হয়। আপনারা যারা ক্যারেট দিয়ে আসলে ভার্মি কম্পোস্ট শুরু করতে চাচ্ছেন, তাদের অবগতির জন্য বলছি যে আপনারা কিন্তু খুব সহজেই আপনার চারপাশ থেকে ক্যারেট সংগ্রহ করে আপনারা ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করতে পারেন। কারণ এই পদ্ধতিটা অত্যন্ত সহজ পদ্ধতি, একটি সরল পদ্ধতি এবং আপনার যদি ব্যালকনিতে সীমিত পরিমাণ জায়গা থাকে, বাড়ির ঘরের ভিতরে অল্প জায়গা থাকে, গোয়াল ঘরে জায়গা থাকে, বারান্দার কোনো জায়গাতে অল্প জায়গা থাকে বা বাড়ির উঠোনে বা যে কোনো জায়গা যেখানে ছায়া আছে, স্যাঁতসেঁতে জায়গা রয়েছে, সেখানে যদি অল্প পরিমাণ জায়গাও থাকে, সেখানেও কিন্তু আপনারা খুব সহজেই একটা লট বা 30টা ক্যারেটের একটা উৎপাদন পদ্ধতি অবলম্বন করতে পারেন। 30টা ক্যারেটের উৎপাদন পদ্ধতি থেকে আপনারা অনায়াসে 1/2 টনের বেশি
বা 500 কেজির বেশি পরিমাণ ভার্মিকম্পোস্ট উৎপাদন করতে পারবেন অ্যাট এ টাইমে। এবং এটা শুধু আপনার চাহিদা পূরণ করবে না, আপনি যদি বেকার হয়ে থাকেন তা আপনার একটা আয়ের অন্যতম উৎস হিসেবে পরিগণিত হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে কেঁচো চাষের যে ক্যারেট পদ্ধতি রয়েছে সেটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আপনারা বিভিন্ন সময় বিভিন্নগুলো প্রশ্ন করেন এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো পরামর্শের জন্য। এবং যে কোনো প্রযুক্তি বা যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা সহজে আমার কাছে প্রশ্ন করতে পারেন বা ফোন করতে পারেন। আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন, কেঁচো সারের জগৎটাকে বিস্তৃত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।